An update on Bangladesh about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. Reported mass arrest of thousands of young people and political opposition in connection with the current political student movement. বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নজর রাখছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানানো হয়েছে। আজ ডাকা হয়েছে কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র। কাওয়া বলছে কাওয়া কাওয়া ওই যে কাওয়া কাওয়া এডিটে সে কাওয়ার সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন। হয়েছে কাওয়া কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে, তো করা তো হবেই। এরশাদ পড়ার আগেও কারফিউ জারি করেছিল। আমি তখন ছাত্র ছিলাম, ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো। তো কারফিউ ভেঙেই আমরা রাজপথে নামছিলাম। আমি নামতে পারিনি কারণ আমাকে মাইরে সুতাই দিছিল, আমার পাটা ভেঙে দিছিল। আমি তখন পয়লা বেড়াচ্ছি, বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল। কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ, আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন। ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয়। বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে, তাইলে এক এক শহরে 500-এর বেশি আর্মি দিতে পারবে না। আমরা এক এক শহরে 5 লক্ষ লোক নামাইতে পারবো। আমার উপদেশ দেওয়া মানায় না। বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের প্রজন্মের চাইতে বীর, তারা এই কারফিউ মানবে না। সেনাবাহিনীর সদস্যদের কইতেছি, আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল, আপনাদের ডেকেছিল, আপনাদের যাইতে দেওয়া হয় নাই। পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল? আসে নাই। পুলিশ আসছিল? আসে নাই। পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না? কেন পুলিশ মার খাচ্ছে? আপনার আসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না? রাস্তায় নামলে তো গুলি করতেছে গত 2 দিন থেকে। কারফিউর এর চেয়ে বেশি কি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আমাদের বাংলাদেশে আবারও কিন্তু শুরু হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন। ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার তাদের দাবি মেনে নিয়েছিল, কিন্তু আসলে সেই দাবিতে শিক্ষার্থীরা কোনোভাবে সন্তুষ্ট না। আসলে যেভাবে শিক্ষার্থীদের মেরে ফেলা হয়েছে, যে তাদের যে ভাই চলে গিয়েছে, তাদের জীবন কি ফিরে পাবে? আসলে এইভাবে গণহত্যার কারণে তারা আবারও রাজপথে নেমে গিয়েছেন। সর্বোপরি কথা হচ্ছে 6 সমন্বয়ককে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, জোরপূর্বকভাবে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করানো হয়েছিল। দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টুকু ভালোভাবে জানেন। ইতিমধ্যে জাতিসংঘ প্রস্তুত হয়েছেন যে কোনো সময় প্রধানমন্ত্রীকে যে কোনো বার্তা দিতে পারেন এই আন্দোলনকে নিয়ে, হয়তোবা তাকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে বর্তমানে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ কি বার্তা দিতে যাচ্ছেন। তাহলে বেশি কথা বলবো না, মোর ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। Political opposition in connection with the current political student movement. বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নজর রাখছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে। এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানানো হয়েছে। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর দেন। শুরুতে বিবৃতিতে তিনি এসব ধরনের সহিংসতা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশের এই চরম সংকটময় মুহূর্তে এবং ক্রান্তিকালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি স্টেট ডিপার্টমেন্ট থেকে। এবং যে নৃশংসতা, যে ভয়াবহতা, যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার এবং তার বাহিনী দ্বারা, সেটি সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে। এবং আমরা প্রতিনিয়ত আমার রিপোর্টিং এর অংশ হিসেবে সেটি তুলে ধরার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টে। আজকে যেটি জানতে চেয়েছি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে, যদিও মহাসচিবের মুখপাত্র শুরুতেই একটি দীর্ঘ বিবৃতি পাঠ করেছেন, একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে সেক্রেটারি জেনারেল অ্যালার্মড, তিনি এই ঘটনার দ্বারা যে ভয়াবহতা এবং নৃশংসতার চিত্র তুলে ধরা হয়েছে, যেভাবে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, ইউএন আর্মড ভেহিকেলগুলি ব্যবহার করেছে, এইসব বিষয়ে তিনি আবার উল্লেখ করেছেন এবং সেক্রেটারি জেনারেল সতর্ক করেছেন এবং এটিও বলেছেন যে তাদের কাছে ক্রেডিবল রিপোর্ট রয়েছে, বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে, যে ধরনের নারকীয় এবং যে ধরনের ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে ছাত্রদের উপর এবং এখনো চালানো হচ্ছে। তো এই বিষয়ে বিবৃতিটি আপনারা দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন ছিল, একই সঙ্গে ক্ষমতাসীন সরকারের একজন সে ব্যক্তি, সেও গিয়ে ক্ষতিপূরণ দাবি করে একটি
প্রশ্ন সে পড়তে গিয়ে বিবৃতি পাঠ করা শুরু করেছে যথারীতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তার বিবৃতিটি শুনেননি এবং তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যেটি আমার প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তিনটি, সেটি হলো যে জাতিসংঘ মহাসচিব কি এই দৃশ্যগুলো কি অবলোকন করছেন যেখানে ছাত্রদেরকে শুধু নির্যাতন করা হচ্ছে না, সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ যে শেখ হাসিনা দিয়েছে সেটা যে ক্যারি আউট করছে যে সেটি যে চালাচ্ছে যে তার বাহিনী, এবং ছাত্রদেরকে নির্বিচারে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে। যদি এটি উল্লেখ করেছেন মুখপাত্র তার বিবৃতিতে যে ম্যাস অ্যারেস্ট যেভাবে মানে বিরামহীন আটক চলছে সেটি তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন। এবং আমি যে প্রশ্নের মধ্যে জানতে চেয়েছি যে ছাত্রদেরকে যেভাবে কাস্টডিতে নিয়ে তাদেরকে জুলুম করে পিটিয়ে নির্যাতন করে তাদের মধ্যযুগীয় কায়দায় তাদেরকে একটা বিবৃতি আদায় করে সেই বিবৃতিটি আবার নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা প্রচার করেছে যেখানে তাদের ক্ষতচিহ্ন ভেসে উঠেছে, তো এগুলোর বিষয়ে তার অবস্থান কি সেক্রেটারি জেনারেল? তো তিনি বলেছেন যে তিনি আবার রিপিট করেছেন সেই বিবৃতি, তিনি বলেছেন আমি আবার সেই বিবৃতিটি রিপিট করবো। আমরা সব জানি এবং সবই বুঝতে পারছি যে ধরনের ঘটনাগুলি বাংলাদেশে ঘটানো হচ্ছে এবং এটি তারা সর্বোচ্চ লেভেলের সতর্কতা হিসেবে তারা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছেন এবং মহাসচিব সর্বতভাবে এটি অবজার্ভ করছেন বলে তিনি বলেছেন। আমি আবারও জানতে চেয়েছি যে সমগ্র এই যে জাতিসংঘর যে সমস্ত বাহিনীতে পিসকিপিং এ এই যে বাংলাদেশের ট্রুপ যে নিয়োজিত, তারা তাদের দেশে এই ব্লু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্লু ফ্ল্যাগ ক্যারি করছে, জাতিসংঘের যে নীল সিম্বল, কিন্তু তারা দেশের মধ্যে নির্বিচারে গুলি চালাচ্ছে। এতে কি সেক্রেটারি জেনারেল কি মনে করেন না যে এটাকে উনি কিভাবে দেখেন যে দেশে নিজের দেশে এভাবে? তখন তিনি বলেছেন যে বাংলাদেশ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি এবং বাংলাদেশ যে মানবাধিকারের প্রতি যে সম্মান সেটি ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রির থাকবে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন। এবং আমি সেটাও বলেছি যে জাতিসংঘ মহাসচিব আর কখন তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেখানে সমগ্র দুনিয়া তার প্রতি আহ্বান জানাচ্ছে ইন্টারভেনশন করার জন্য, বিশেষ করে এই তদন্তগুলো করবার জন্য যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেখানে হিউম্যান রাইটস চিফ তিনি বলেছেন তিনি তার অফিস রেডি সাহায্য করবার জন্য, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 200-র মতো স্কলার তারা বিবৃতি দিয়েছেন নোবেল লরিয়েট থেকে, কখন তিনি উদ্যোগী হবেন? তিনি বলেছেন যে জাতিসংঘ এক কথা তিনি বলেছেন যখনই ম্যান্ডেট পাবেন, অর্থাৎ জাতিসংঘ মহাসচিবের এই বিষয়গুলো নিতে হলে তার ম্যান্ডেটের প্রয়োজন আছে সিকিউরিটি কাউন্সিল থেকে এবং সাধারণ জেনারেল অ্যাসেম্বলি থেকে। যখনই তিনি ম্যান্ডেট প্রাপ্ত হবেন তখনই তিনি এই বিষয়গুলোতে ইন্টারভিন করবেন, অর্থাৎ উদ্যোগ নেবেন। সুতরাং জাতিসংঘের সেই কাজগুলো শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, যে বিহাইন্ড দ্য সিন সদস্য রাষ্ট্রগুলোকে এবং জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে তাদেরকে ইনভলভমেন্টের মাধ্যমে বাংলাদেশের এই নৃশংসতা, এই ভয়াবহতা, এই হত্যাযজ্ঞ ছাত্রদেরকে, নিরীহ মানুষদেরকে যে চালাচ্ছে সেটির বিষয়ে তারা ওয়াকিফাল রয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন দেখার বিষয় সেটি কতদূর করায়। জাতিসংঘের ব্রিফিং এর পরপরই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ অংশ নিয়ে আমার জানতে চাওয়া যে এই যে নৃশংসতা চালাচ্ছে ছাত্রদের উপরে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে ডিবি হেফাজতে রেখে নির্যাতন করে তাদের মুচলেখা আদায় করে তাদেরকে দিয়ে একটি বিবৃতি পাঠ করিয়ে আবার সরকার নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা প্রচার করছে। তো এই বিষয় এবং শেখ হাসিনা যে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন এবং সেই অর্ডারগুলি তারা ক্যারি আউট করছে, এইসব বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি করছে? তিনি আবারও স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র, আজকে মূল মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি সফরে আছেন সেক্রেটারি ব্লিংকেনের সঙ্গে। তো তিনি বলেছেন যে তারা তাদের আনওয়েভারিং সাপোর্ট, তাদের নিরঙ্কুশ সাপোর্ট তারা ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই ছাত্রদের যে মুক্ত সভা সমাবেশের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করেছেন এবং তারা অনতিবিলম্বে সব ধরনের টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক তারা খুলে দেওয়ার তারা জন্য বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষকে, এবং তারা তাদের যে অবস্থান সেটি তারা পুনর্ব্যক্ত করেছেন এবং তারা এই বিষয়গুলোকে তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আমার আগে আরেকটি প্রশ্ন ছিল যে কংগ্রেসম্যান লয়েড ডজেট তিনি অনেক আমি জানতে চেয়েছি এখানকার অনেক কংগ্রেসম্যান এবং সিনেটর তারা বাংলাদেশের এই নৃশংসতার প্রতি নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের আন্দোলনের প্রতি অনেকে সংহতি প্রকাশ করেছেন তাদের যে যৌক্তিক দাবির প্রতি এবং তাদের যে এবং বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, যে দুর্নীতি সেসব বিষয়ে উল্লেখ করে অনেকেই তারা এই মেজরিটি লিডার থেকে শুরু করে অনেক কংগ্রেসম্যান জি ম্যাকগাভার্ন, কংগ্রেসম্যান বিল কেরিং, আলেকজান্দ্রিয়া অকাসিও, আমি অনেকে দেখেছি। আমার জানবার ছিল যে এই যে কংগ্রেসম্যান একটি শক্ত তিনি টুইট করেছেন শেখ হাসিনাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে। শেখ হাসিনা যেহেতু বলেছেন যে যারা এই আন্দোলন সংগ্রাম করছে তারা সন্ত্রাসী, তিনি বলেছেন যে তারা সন্ত্রাসী নয়, শেখ হাসিনা সন্ত্রাসী, এবং সন্ত্রাসী শেখ হাসিনার বিরুদ্ধে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি স্যাংশন আরোপ করার দাবি জানিয়েছেন। আমি সেটি দৃষ্টি আকর্ষণ করে স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদন্ত প্যাটেলের কাছে জানতে চেয়েছি যে তারা এটা কিভাবে রেসপন্স করছেন। তিনি বলেছেন যে তারা কংগ্রেসম্যান এবং সিনেটরদের প্রত্যেকটি
আহ্বানকে তারা গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করে, এবং তারা অনেক জিনিস তারা প্রায় পাবলিক করেন না, তারা প্রাইভেটলি সেটি করেন, এবং তারা এই প্রশ্নগুলির এবং এই দাবিগুলির প্রতি তারা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন এবং তারা আলাপ আলোচনা করছেন। সুতরাং বাংলাদেশের এখন যে ভয়াবহতা, যে নৃশংসতা চলছে, আপনারা দেখেছেন সাম্প্রতিক কালে সকল ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিদিনই বাংলাদেশ প্রসঙ্গে এই নৃশংসতা, কারণ বাংলাদেশে কন্ট্রোল মিডিয়া সেটি করে না এবং করতে পারে না, সেই জন্য বাংলাদেশের এই মিডিয়াগুলো তারা প্রকাশ করেছে। এবং নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, CNN, BBC সকলেই কিন্তু বাংলাদেশের এই নৃশংসতার চিত্র তুলে ধরেছে। বাংলাদেশে কেউই নিরাপদ নয়, বাবার কোলে শিশুটিও নিরাপদ নয়। সুতরাং যে ভয়াবহতা শেখ হাসিনা চালাচ্ছে, কিন্তু এই ভয়াবহতা করে পৃথিবীর কোন স্বৈরাচার টিকেছে বলে আমার অন্তত জানা না, ইতিহাস তা বলে না। সুতরাং শেখ হাসিনা এই ভয়াবহতা তৈরি করে, নৃশংসতা তৈরি করে, যদি মনে করে যে কেউ এসে তাকে রক্ষা করে ফেলবে এবং তার এই ভয়াবহতার চিত্র আরো বিস্তৃত করবেন, সেটি এই বাংলাদেশে অন্তত সম্ভব নয়। যেই বাংলাদেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে এবং তারা সব ধরনের ভীতিকে তারা বড় আঙ্গুল দেখে, বৃদ্ধ আঙ্গুল দেখে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে তাদের প্রিয় শিক্ষকরা অনেকে জড়িত সম্পৃক্ত হয়েছেন, তাদের বাবা মারা, গার্জিয়ানরা। সুতরাং নিশ্চয়ই এই আন্দোলন, তাদের এই যাত্রা বিফল। গুন্ডা বাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে 62 জন নিহত হয়েছে, মোট নিহত 105 জন ফরাসি সংবাদপত্রের বরাতে। আজ ডাকা হয়েছে কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র। কাওয়া বলছে কাওয়া কাওয়া, ওই যে কাওয়া কাওয়া, এডিটর সে কাওয়ার সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন। হয়েছে কাওয়া কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে, তো করা তো হবেই। এরশাদ পড়ার আগেও কারফিউ জারি করেছিল, আমি তখন ছাত্র ছিলাম, ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো। তো কারফিউ ভেঙে আমরা রাজপথে নামছিলাম। আমি নামতে পারিনি কারণ আমাকে মাইরে সুতাই দিছিল, আমার পাটা ভেঙে দিছিল, আমি তখন পয়লা বেড়াচ্ছি, বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল। কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ, আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন। ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয়। বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে, তাইলে এক এক শহরে 500 বেশি আর্মি দিতে পারবে না, আমরা এক এক শহরে 5 লক্ষ লোক নামাইতে পারবো। আমার উপদেশ দেওয়া মানায় না। বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের প্রজন্মের চাইতে বীর, তারা এই কারফিউ মানবে না। সেনাবাহিনীর সদস্যদের কইতেছি, আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল, আপনাদের ডেকেছিল, আপনাদের যাইতে দেওয়া হয় নাই। পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল? আসে নাই। পুলিশ আসছিল? আসে নাই। পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না? কেন পুলিশ মার খাচ্ছে? আপনারা আসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না? রাস্তায় নামলে তো গুলি করতেছে গত 2 দিন থেকে। কারফিউ এর চেয়ে বেশি কি করবে? আগেও কারফিউ ছিল। আর্মির গুলিতে কি বেশি ব্যথা লাগে নাকি 2 বার মরে? আর্মির গুলিতে একবারই মরে। তো হাসিনার কারফিউ এর খেতা বুড়ি, তো কারফিউ বাংলাদেশের তারুণ্য। হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন? কারণ জানে এরা এত অত্যাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরায় উঠতেছে। একটা দেশে তো এই লেভেলের ফোর্স অ্যাপ্লাই করে শাসন করা যায় না। হাসিনার নাই ভোটের বৈধতা, শাসন করার মতো কোনো বয়ান নাই। শাসন করতে তো বয়ান লাগে, একটা কথা বলে তো শাসন করতে হয়, যে আমি কেন শাসক, কেন মানুষ আমার কথা শুনবে। ওর কথা কেউ শুনে না। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেটার গোয়া নিজেই মারছে। আর একটা বানিয়েছিল উন্নয়ন, সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে। রিজার্ভ শূন্য। তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে? তার না আছে বৈধতা, না আছে কোনো বয়ান। ওর কথা পাবলিকে তো শোনে না। ওর ছবির উপরে লাইন দিয়ে দেয়, ঢাকার রাস্তার তরুণরা স্যার করে পেশাব করে দেয়। দুনিয়ায় কোন শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে। আর এর ক্ষমতায় রাখাই লাগবে ইন্ডিয়ায়। দেখছেন তো ইন্ডিয়ান ছাত্রদের নিয়ে গেছে ফিরে ইন্ডিয়া, মৈত্রী ট্রেন বন্ধ করেছে। কেন? বাংলাদেশে অন্য দেশের ছাত্ররা পড়ে না, ওরা ফিরাইলো না কেন? সোরের মন পুলিশ ইন্ডিয়ান মিডিয়ায় সোর হাসিনার আরেক সাক্ষী গাইড কাটা আসছে, বিনা সিক্রি, 111 একজন কারিগর, আরেক ডাইনি। সে হাসিনা সাফাই দিতেছে, কইতেছে এটা জামাত আর শিবিরের উস্কানিত হয়েছে। হাসিনা খুব ভালো মাইয়া, সে সন্ধ্যার পরে বাইরে থাকে না, আর তাজ্জুদ পরে হাত মুখ ধরে পড়তে বসে। The country, Bangladesh, has been without quotas for 6 years. So now to go back and blame Sheikh Hasina that the instigation seems to have been by the political participation. Immediately after that press conference, the violence escalated hugely. The estimation was that representatives of Shibir is the students' wing of the Jamaat-e-Islami, had probably entered the protest and were trying to take control of it. As a result of that, the students' wing of the Awami League, the Bangladesh Chhatra League, also entered the protest and were clashing with each other. A lot of the killings have taken place because of that. And of course, the police also were there. But so I'm trying to say that please let us not at this point either wholly condemn Prime Minister Sheikh Hasina or wholly say that the students are entirely right and Sheikh Hasina. So it is a situation which has come up. Whether there's been instigation, we do know that the BNP were regretting immensely that they did not participate in the elections earlier this year, and as a result they're completely cut off from the political center. আর কিসে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মুক্তিযুদ্ধের সামনের কাতারে ছিল, সব ছাত্র নাকি মুক্তিযুদ্ধ করবার গেছিল, তাই সে বিস্মিত হয়েছে। এটা যাই না যে তারা নিজেদেরকে রাজাকার কইছে। এটা হইতেছে ইন্ডিয়ান ইতিহাস। ও মাতারি জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রের মধ্যে একজন গেছিল কিনা মুক্তিযুদ্ধের সন্দেহ আছে। পুরাই খোলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে, হ্যাঁ, মাদ্রাসাগুলো বন্ধ ছিল বরং। তাও শুনেন কি কইছে,
কারণ আছে, কারণ হচ্ছে বিনা স্বীকৃতি যত হাসিনার ক্যাম্পেইন করবে, হাসিনার উপরে বাংলাদেশের মানুষ তত বিলা হবে। It is absolutely unbelievable to see that students of universities like Dhaka University and others, Dhaka University students were at the core of the liberation war in 1971. The students of Dhaka University were the ones who were the first to go ahead and become Mukti Juddhas and take up arms and be trained and to go and fight the Pakistani genocide. And to think that their descendants are now going to say that we are Razakars, it is really something quite unbelievable. It looks much more as though they are being instigated to be so. তো এই ভিডিও রেকর্ড করার আগে দেখলাম যে মধ্যরাতে কোটা সংস্কারের 3 নেতারে নিয়ে হাসিনার মন্ত্রী আলোচনা করছে। তো কোটা সংস্কারের নেতারা যদি মনে করে যে শহীদের রক্তের উপর দিয়ে আপোষের বৈধতা বা ক্ষমতা তাদের আছে, তাহলে তারা মনে রাখুক যে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলনে সীমিত নাই, এটা হাসিনাকে মুক্ত করার গণযুদ্ধে পরিণত হয়েছে। বাংলাদেশের মায়েরা দেখেন কেমনে এসে নামছে, দেখেন। হাসিনার গদিতে হাসিনা এই মুহূর্তে আমার আরো 2 সন্তান হিসেবে নাম দিয়েছি, আমরা দুজন এখানে আছি। বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হইতে না চাইলে এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে। হাসিনার পদত্যাগ ছাড়া কেউ মাঠ ছাড়বে না। আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নাই, বিপ্লব থামানোর সাধ্য কারো নাই। ফাইনালি পুলিশ, বিজেপি আর আর্মিকে বলি, আমরা ভদ্রজনে পাইয়া বসছেন। হ্যাঁ, আমরা হাসিনার মতো খানদানি জাউরা না সেজন্য পাইয়া বসছেন। আপনাদের সাথে হাসিনার মতো ডিল করলে ভালো হবে, তাহলে সোজা থাকবেন। হ্যাঁ, আমরা অনেকেই কয় যে আপনি এত মুখ খারাপ করে গালি দেন কেন? জসমিন দেশে যত স্যার মুজিব, ওই যে আরে ওই যে শরাবি বডিগার্ড ওই কইছিল জাউরাগোর সাথে ডাবল জারমো করতে হয়, তাছাড়া হারা লাগে। আসেন আপনারা দেখায় পুলিশ বিডিআরের গুলি করা নিয়ে হাসিনা কি বলছিল। হাসিনার দলের লোক পুলিশের গুলি খায় খুব বেশি হলে 20 জন মারা গেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে, আরো কম হবে, 20 জন হবে হওয়ার কথা না। তারপরে কি বলছিল এবং সেটা তার বইয়ে লেখা আছে, দেখেন সবাই মিলে দেখেন এটা। দেখেন, পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবেন না। বাংলাদেশের জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই, পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল, কিন্তু আজকের পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর আত্মীয় স্বজনেরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে। এদের আত্মীয় স্বজনের ঠিকানা খুঁজে বের করুন, দেখেন কি লিখছে, সতর্ক করে দিন, হুঁশিয়ার করে দিন। আর যদি দেশের মানুষের বুকের উপরে গুলি চালানো হয়, আর যদি দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনাদের প্রতি আমার আহ্বান, প্রতিশোধ নেবেন। দেখেন, অনেক রক্ত দিছি, আর রক্ত দিতে চাই না, লাশের বদলে লাশ চাই। বাংলার মানুষ বারবার মার খাবে, বারবার বুকে রক্ত দেবে, তা হতে পারে না। আবেদন থাকলো, যা আছে তাই নিয়ে প্রস্তুত হন, স্বৈরাচারের দালালদের উপযুক্ত শাস্তি দিয়ে দেবেন। এই ভাষায় কথা বললে ভালো হইতো। হ্যাঁ, আমরা যদি বলতাম, আমরা এটা বলবো না যে আত্মীয় স্বজনের উপরে চড়াও হইতে, আমরা বলবো যারা গুলি করছে তাদের উপরে চড়াও হইতে, তাদের যেন না ছাড়া হয়। রাস্তায় যদি আমাদের সহযোদ্ধাদের উপরে যে সমস্ত পুলিশ, যে সমস্ত র্যাব, যে সমস্ত বিজিবি, এমনকি যে সমস্ত আর্মি গুলি চালাবে, তাদেরকে ধইরা রাস্তাতে আমরা সাইজ করে দেবো। এইটা লিখছিল হাসিনা সামরিকতন্ত্র গণতন্ত্র বইয়ে, অনলাইনে পাওয়া যায়, হিসাবছে লুকায় ফেলে নাই। তারপরে কত খানদানি যাওরা হাসিনা কয় যে আমরা নাকি লাশের রাজনীতি করি। দেখেন, তো আপনারা কি চান আপনাদের সাথে হাসিনার ভাষায় কথা বলি? আমাদের দোষ দিতে পারবেন না, তো সে তো কইয়াই দিচ্ছে যদি এই ভাষায় কথা বলি। হ্যাঁ, এটা বৈধতা পেয়ে গেছে। যাই হোক, নামছেন যদি গুলি করেন আমাদের সহযোদ্ধাদের উপরে, তাহলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশে পুলিশ যেভাবে ঘৃণিত, আর্মি সেভাবে ঘৃণিত হয়ে যাবে, কয়ে দিলাম। প্রিয় দেশবাসী, এই কারফিউ স্বৈরাচারী সরকারের শেষ পদক্ষেপ, এটা মনে রাখেন, যেন চিরস্থায়ী ভাবে আমাদের স্বপ্ন, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই স্বৈরাচার তার সর্বশেষ অস্ত্র কারফিউ ব্যবহার করছে, তখনই জনগণের শক্তি তাকে পতনের পথে নিয়ে গেছে। তাই এই কারফিউয়ের ঘোষণা একই সাথে হাসিনার পতনের ঘণ্টার ধ্বনি। আমাদের সামনে আছে একটা অনন্য সুযোগ, এমন একটা মুহূর্ত যা ইতিহাসে বারে বারে ফিরে আসছে। যদি আজ আমাদের ভয় ভেঙ্গা একসঙ্গে রাস্তায় নামি আর এই কারফিউ ভাঙি, তাহলে সরকারের পতন নিশ্চিত। আমি জানি আপনারা নির্ভয় লড়াই করতেছেন। আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখাইছে যে কোনো শক্তি, কোনো স্বৈরাচারী শাসন, কোনো দমন পীড়ন আমাদের মুক্তি স্পৃহাকে দমাতে পারে না। আজ আমরা আবার সেই শিক্ষাকে স্মরণ করতে চাই। আমাদের সকলকে একসঙ্গে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। হাসিনাকে তার ফ্যাসিবাদী শাসনের বর্বর নিপীড়নের মূল্য দিতে হবে। প্রিয় দেশবাসী, আজ আমাদের প্রয়োজন সাহস, ঐক্য, দৃঢ় সংকল্প। আসেন আমরা সবাই রাস্তায় নামি, আমাদের কণ্ঠস্বরে মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারণ করি, আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না, এইটা আমাদের স্বাধীনতার প্রতীক, এটা আমাদের মুক্তির প্রতীক, এটা একটা নতুন ভোরের সূচনা। আসেন আমরা সবাই একসাথে হই, আমরা একসঙ্গে এই কারফিউ ভাঙি, আমরা রাজপথে রাষ্ট্রের মালিক সেই জনতার শক্তি প্রদর্শন করি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে জানাই দিই যে আমরা ন্যায়ের পথে, এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, নাগরিক এবং মানবিক অধিকার। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। আবারও ছাত্র আন্দোলন মাঠে নেমে গিয়েছেন, তারা কিন্তু আসলে প্রতিটা কিনারে কিনারে ছড়িয়ে গিয়েছেন, তারা রাজপথে নেমে গিয়েছেন।
যে কোনো মূল্যে তারা সরকার পতন করতে পারেন এবং তারা যে দাবি সরকারকে দিয়েছেন, সরকার যদি সে দাবি না মানেন তাহলে যে কোনো সময় সরকার পতন হতে পারেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।